মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনি দয়া করে বসুন, সবাই বসুন। এদিকে যারা আছেন আপনারাও বসুন। আমি কিছু বলতে চাচ্ছি, আমাকে বলার সুযোগ দেন। দর্শক, আজকের সংসদে জামাত বিএনপির মুখোমুখি সংঘর্ষ চলছে দেখছেন, অনেক এমপির খারাপ অবস্থা। এদিকে আজকে সংসদে আবারও জামাত এবং বিএনপির মুখোমুখি সংঘর্ষ হয়। সংসদের স্পিকার পরিস্থিতি সামাল দিতে না পেরে অসংখ্য এমপিকে বহিষ্কার করে বিএনপি দলের উপরেও নিষেধাজ্ঞা দেয়। পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না, ঠিক না? এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ক্ষমতা তো চলে গিয়েছিলেন, আল্লাহ ঠেকেছে। একটি কথা বলতেছে মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে এখন তো আলোচনা করা যাবে, কিন্তু কিছু কথা ওনাদের সম্পর্কে ভালো হয় যে জাতির সাথে বলে প্রতারণা করবো। আমি এই জন্য কিছু কথা আজকে বলবোই। আমি দলের নাম নিতাম না, যেহেতু এটা বিষয়ে কিছু ক্লেম করা হয়েছে সেজন্য নিচ্ছি। বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধানের ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। উল্লেখিত বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে গত 2026 সালের মধ্যভাগে এসে বাংলাদেশের রাজনীতিতে যে রুদ্ধশ্বাস অধ্যায় তৈরি হলো তা হয়তো ইতিহাসের পাতায় এক চরম বিশ্বাসঘাতকতার দলিল হিসেবে লেখা থাকবে। প্রতিনিয়ত বাংলাদেশের রাজনীতির মধ্যে তুলপাড় পরিস্থিতি ঘটছে। আজকে আবার সংসদের মধ্যে নতুন ঘটনা ঘটে জামাত এবং বিএনপির এমপিদের মধ্যে। স্পিকার সরাসরি অ্যাকশন নেন আজকে সংসদেই। অসংখ্য পরিস্থিতি করেন স্পিকার স্বয়ং নিজে। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতির গোপনে প্রকাশ্যে সবাই পরিকল্পনা করে আসছে বিএনপি সরকারকে কিভাবে তলিয়ে দেওয়া যায়। এখন নতুন ঘটনা ঘটে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অনেকেই বিপদে পড়ে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে সংসদের অবস্থা এবং সংসদের মধ্যে যে ঘটনাগুলো ঘটতেছে, এই একটি ভিডিওর মাধ্যমে ধারাবাহিকলি আপনাদের সামনে মূল ক্লিপগুলা এক এক করে তুলে ধরবো। অর্ডার, অর্ডার, অর্ডার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিছু যায়নি রেকর্ডে, আপনি বসেন দয়া করে। লেট আস স্টার্ট আওয়ার বিজনেস। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনি দয়া করে বসুন, সবাই বসুন। এদিকে যারা আছেন আপনারাও বসুন, আপনারা বসুন, বসুন, বসুন। মাননীয় উপনেতা, আমি কিছু বলতে চাচ্ছি, আমাকে বলার সুযোগ দেন। সবাই বসুন দয়া করে। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এটা উদ্ধার করা উচিত, অথবা আপনি এটাকে এক্সপান্ড করা উচিত, কারণ এই ছোট ছবি আমাদের কাছে আছে। মাননীয় সদস্য, আপনি একটু বসেন, আমাকে একটু বলার সুযোগ দেন। জি, না না, এটা দেখতে খারাপ দেখা যায়, আপনি একটু বসুন প্লিজ, টেক ইউর সিট। বসেন আপনি, আমরা সিস্টেমটা রাখি। মাননীয় সদস্য, আপনিও বসেন। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনি দয়া করে বসুন, সবাই বসুন। এদিকে যারা আছেন আপনারাও বসুন, আপনারা বসুন, বসুন, বসুন। মাননীয় উপনেতা, আমি কিছু বলতে চাচ্ছি, আমাকে বলার সুযোগ দেন। সবাই বসুন দয়া করে। মাননীয় উপনেতা, আপনি বসুন, সবাইকে বসুন প্লিজ, টেক ইউর সিট এভরিওয়ান। বসেন, বসেন। আচ্ছা ঠিক আছে, বসেন, বসেন, সবাই বসেন দয়া করে। সদস্য, আপনি বসেন। জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনিও বসেন, বসেন সকলেই। জি, মাননীয় সদস্য, আপনিও দয়া করে বসুন। মাননীয় সদস্যবৃন্দ, আসলে এটা আমাদের দেশের সর্বোচ্চ জায়গা। এটা আমরা সবাই দায়িত্বশীলতার পরিচয় দিব। আপনি যে কথাটা বললেন, অনেক কথা বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে। কথা শুরু করলে আমরা অনেকে অনেক কথা বলতেই থাকি। আপনি যা বললেন সর্বশেষ এক্সপান্স করার জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব। যদি সংসদীয় রীতিনীতির বাইরে কিছু হয়ে থাকে সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা কোনো বিতর্কে যেতে চাচ্ছি না, প্লিজ বসেন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী বসেন, প্লিজ বসেন, বসেন। আমরা এটা কোনো আলোচনায় যাচ্ছি না, বিতর্কেও যাচ্ছি না, রুলসে পড়ে না। না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি 300 বিধিতে কারো কথাই শোনা যাচ্ছে না, আপনারা বসেন।
একটু পরে বসবেন, একটু পরে আপনি বসেন। 300 বিধিতে বক্তব্য দেওয়ার পর এই ব্যাপারে কোনো কোশ্চেন করা যায় না। আমাকে শেষ করতে দেন। যেহেতু বিরোধী দলের নেতা নেই, উপনেতা হিসাবে উনি দাঁড়িয়েছেন, প্রিভিলেজটা আমরা দিয়েছি। উনি যে বক্তব্য রেখেছেন সেটার প্রেক্ষিতে আমি রুলিং দিয়েছি যে যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্যে অসংসদীয় কিছু থাকে পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত দেওয়া হবে। সবাই দয়া করে বসেন, আমরা দিনের কার্যসূচিতে যাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2025 এটা পরে 2025-26 অর্থ বৎসরের সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠান হবে। না না, রেকর্ডে যায়নি, আমি তো বলেছি। আপনি বসেন, বসেন মাননীয় মন্ত্রী, বসেন, সকলে বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিছুই যায়নি রেকর্ডে, আপনি বসেন দয়া করে। লেট আস স্টার্ট আওয়ার বিজনেস। আপনারা বসেন, বসেন। আমি রুলিং দিয়েছি। এই মাননীয় উপনেতা, দেখেন আপনি যে বিষয়টা অ্যাড্রেস করেছেন, আমি হামলি রিকোয়েস্ট করছি আপনাকে। আমি বলেছি যদি কোনো অসংসদীয় ভাষা থাকে, রীতিনীতির বাইরে থাকে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত দিব। এখন আমরা দিনের কার্যসূচিতে যাচ্ছি, কাউকে কোনো কিছু দিচ্ছি না। বসেন। এই পর্যায়ে ত্রয়োদশ, বসেন দয়া করে। আমি দেইনি, ওনাকে ফ্লোর দেইনি। জি, মাননীয় মাননীয় সদস্যবৃন্দ, আপনারা বসেন, বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বসেন, আপনারা বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কোনো কথাই শুনতে পাচ্ছি না, আপনি বসেন। জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বসেন, বসেন, বসেন। পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না, ঠিক না। এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ক্ষমতা তো চলে গিয়েছিলেন, আল্লাহ ঠেকেছে। একটি কথা বলতেছে মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে 1 ঘন্টা আলোচনা করা যাবে, কিন্তু কিছু কথা ওনাদের সম্পর্কে মানলো যে জাতির সাথে বোধহয় প্রতারণা করবো। আমি এই জন্য কিছু কথা আজকে বলবোই, মাফ করে দেব। ওনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। 68 সনে গোলাম আজমের নেতৃত্বে ঢাকায় আন্দোলন করেছি, ডাকে হরতাল করেছি। আমি হরতালের কমিটির আহ্বায়ক ছিলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেই গোলাম আজম সাহেব আমার 2য় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতের প্রার্থী আমার এলাকা থেকে প্রত্যাহার করেছিল। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি এই কথা স্বীকার করি, জামাত ক্যাডার ভিত্তিক সংগঠন, আপনারা লেখাপড়া করে রাজনীতি করেন, কিন্তু আপনারা যা করেন এটাই পৃথিবীর চরম সত্য। এই কথাটা ঠিক নয়। আর আপনাদেরকে চিনা আরো কঠিন। একটু গল্প বলবো। জি, আপনাকে দেখলে তো আজ এলে ভয় পায়। ভাই শাহজাহান, মাননীয় সদস্য, দয়া করে আমাকে অ্যাড্রেস করে কথা বলুন। থ্যাংক ইউ। ইয়েস স্যার, একটু সম্পর্কটা ক্লোজ নাহলে খেপে যাবে। সংসদের বাইরে গিয়ে ক্লোজটা দেখাবেন, এখানে আমাকে অ্যাড্রেস করেন প্লিজ। সুতরাং
শুধু এই কথাটি বলবো, খুব দুঃখ পাই, এতদিন বেঁচে থাকবে এটা তো কথা ছিল না। তাই স্যার চলে গেছেন, নেতার দায়িত্বের সামনে থাকলে ভালো হতো। আপনাদেরকে চিনা সত্য করতে কঠিন, এই কারণে কঠিন। খন্দকার মোশাররফ সাহেব আছে, 2000 সালে তার ভাই এমপি হওয়ার পরে, উনি মন্ত্রী হওয়ার পর আমাদের সব মন্ত্রীদেরকে এমপিদেরকে দাওয়াত দিয়েছে বৌনিয়া। আমি আবার বৌনিয়া করতে যাই না, কারণ কোন জায়গায় কে কি বলে দেয় বিপদে পড়বো, পারো তো দেয় না। তো আমি বৌনিয়া জানাই, কয়েকজন বৌনিয়া জানে, কিন্তু তার ভাই বউ নিয়ে গেছে। ঢুকার পর দেখি একটা কিছু হাঁটতেছে, আমি বললাম যে তার ভাই ভাবি কই? ওই যে আমি বললাম, আপনি যে বদলাই আনেন না, এটা কেমনি বুঝবো? মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা, ভিতরে কে? আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। ঠিক না। আপনারা মাননীয় সদস্য আপনারা বসেন, মাননীয় স্পিকার বসেন, প্রতিবাদ করা। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসেন। কাউকে কিছু বলিনি, অতীতে একটি ঘটনা আমার গল্প বলেছি। এই আপনারা বসেন দয়া করে। মাননীয় সদস্য, মাননীয় সদস্য আপনি বসেন। মিস্টার মাসুদ আপনি বসেন, আপনারা বসেন। মাননীয় স্পিকার, প্লিজ টেক ইউর সিট অল দ্য মেম্বার্স। মিস্টার নাজিবুর রহমান বসেন, আপনি। মিস্টার নাজিবুর রহমান বসেন। যদি ছোট হয়ে থাকেন ক্ষমা চাচ্ছি, আমি কাউকে ছোট মিন করিনি। বসেন, দেখেন আমি কি বলি, বসেন। ঠিক না। নাজিবুর রহমান সাহেব বসেন। মেম্বার অফ পার্লামেন্ট আপনারা বসেন দয়া করে। আহা, সবাইকে তো দেওয়া যাবে না, বসেন। ওনাদের বসেন। সম্পর্কে মাননীয় সদস্য আপনি একটু থামুন দয়া করে, আপনারা বসেন। সম্পর্কে জানতে হলে মিস্টার মাসুদ আপনি বসেন, বলতেছি। মিস্টার মাসুদ আপনাকে বসতে বলতেছি। প্লিজ অল অফ দ্য মেম্বার্স টেক ইউর সিট। অল অফ দ্য মেম্বার্স প্লিজ টেক ইউর সিট। বিরোধী দলের চিফ হুইপ আপনি বসেন, সকলেই বসেন। মাননীয় সদস্য আপনি যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে, এই অংশটুকু এক্সপান্স করা হলো। থ্যাংক ইউ। আমি মাননীয় সদস্যবৃন্দ, all the honorable members of the parliament, প্লিজ একটু শুনুন দয়া করে। আমরা সকলেই জাতীয় সংসদের নির্বাচিত সদস্য। আমরা যদি আমাদের ডিসেন্সি আমরা না রাখি, আমাদের ডিগনিটি, আমাদের অনার আমরা না রাখি, জাতির কাছে যারা আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে তাদের কাছে আমরা লজ্জিত হব। এই মহান সংসদ গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনার চারণ ক্ষেত্র। পার্সোনাল ফ্রিডম নিয়ে কেউ কথা ভবিষ্যতে বলবেন না। অসংখ্য ধন্যবাদ। মিস্টার চৌধুরী আপনি আপনার বক্তব্য শেষ করুন, বাকি যে সময়টুকু আছে। ধন্যবাদ সকলকে। যে সময়টা নষ্ট হয়েছে এটা এড করবেন। আমি আবারও বলি, এই পরিস্থিতি আমি প্রত্যাশা করি নাই। যদি কোনো শব্দ আকার ইঙ্গিতে কারো আত্মপ্রবণে লেগে থাকে, একটি সিদ্ধান্ত যা বদলে দিতে পারে পুরো রাজনৈতিক সমীকরণ। কিন্তু প্রশ্ন হলো, পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল? 2026 সালের মধ্যভাগে এসে বাংলাদেশের রাজনীতিতে যে রুদ্ধশ্বাস অধ্যায় তৈরি হলো, তা হয়তো ইতিহাসের পাতায় এক চরম বিশ্বাসঘাতকতার দলিল হিসেবে লেখা থাকবে। 5 আগস্টের পট পরিবর্তনের পর ভাবা হয়েছিল ক্ষমতার অলিন্দে পুঁজি এবার নতুন ধারার সততা আর আদর্শের চাষাবাদ হবে। কিন্তু ক্ষমতার পবিত্র ফ্লোর যখন কোনো গভীর নাটকের মঞ্চে পরিণত হয়, তখন মুখের চরকদার সমাজ সংস্কারের আড়ালে লুকিয়ে থাকা আসল চেহারাগুলো একে একে বেরিয়ে আসতে বাধ্য হয়। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। ঘটনার সূত্রপাত দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান রেমিটেন্সের মূল চালিকা শক্তি এবং প্রায় 3 কোটি সাধারণ গ্রাহকের শেষ ভরসা ইসলামী ব্যাংককে কেন্দ্র করে। এই বিশাল প্রতিষ্ঠানটিকে যখন ধ্বংসের হাত থেকে বাঁচাতে খোদ আমিরে জামাত এবং বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব এক জীবন মরণ লড়াই চালাচ্ছিলেন, তখন সংসদের ভেতর মঞ্চস্থ হলো এমন এক দৃশ্যপট
যা কেবল অবিশ্বাস্যই নয় বরং পেছনে ছুরি মারার এক ঐতিহাসিক উদাহরণ। এই দৃশ্যপটের প্রধান কারিগর হিসেবে যার নাম সামনে আসছে সেটি হলো ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি। বিষয়টা অনেকটা এমন যে এক ধনী এবং প্রভাবশালী মাতাব্বরের জুলুম থেকে বাঁচতে পাড়ার সবাই মিলে এক চালবাজ। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে দেখে চেষ্টা করেছি যে সংসদের মধ্যে কি হচ্ছে এবং সংসদের বিভিন্ন ঘটনা। সংসদের এই ঘটনা এবং বক্তব্যগুলো দেখে আপনাদের মন্তব্য কি, সংসদের বক্তব্য নিয়ে আপনার মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।